ব্লাড করছে, আমাকে নিয়ে যাবি? তুই কি মনে করছিস ওর থেকে আমাকে তুই বাঁচাবি? পারবি বাঁচাইতে? যা করে দেখা দেখি। মানে হিউম্যান ব্লাড দিয়ে তুই মানে ইভিল ইভিল স্পিরিটকে রাখছিস? ঘোস্ট অ্যাসাইলাম বেঙ্গলের আজকের এক্সপিরিয়েন্সটি সম্পূর্ণ আলাদা। আজকে আমরা এমন একজনের এক্সপিরিয়েন্স শুনতে চলেছি যিনি ক্লাস 11-এ পড়াকালীন একটি প্রাইভেট গ্রুপে পড়তে যেতেন এবং সেখানে একটি মেয়েকে তার পছন্দ হয় এবং সেই মেয়েটিকে পাওয়ার জন্য তিনি বিভিন্ন রকম কালা জাদু এবং বশীকরণ তন্ত্রসাধনার সাহায্য নিয়েছিলেন, যার ফল হয়েছিল মারাত্মক। পুরো এক্সপিরিয়েন্সটি শেয়ার করার আগে একটি কথা জানিয়ে রাখি যে ঘোস্ট অ্যাসাইলাম বেঙ্গল কোনো রকম কোনো তন্ত্রসাধনা বা কালা জাদু বা অন্ধবিশ্বাসে সমর্থন করে না। ঘোস্ট অ্যাসাইলাম বেঙ্গল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনারা আপনাদের মনের কথা প্রকাশ করতে পারেন। সো ঘড়িতে বেলা 11টা, শনিবার, আমি ইন্দ্রনীল আর আপনারা শুনছেন ঘোস্ট অ্যাসাইলাম বেঙ্গল। কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকের ঘটনা। ছিল আমি যেটা ক্রিয়া করেছিলাম, যে আমি চেয়েছিলাম একটা খুব বাজে টাইপের একটা জিনিস আমি করেছিলাম। এখানে আমার যে গার্লফ্রেন্ড থাকে, মানে ওয়ান সাইড অফ লাইফ, মানে যাকে আমি ভালোবাসতাম, তাকে পাওয়ার জন্য আমি একটা ক্রিয়া করি। তো সেই ক্রিয়ার এফেক্টটা উল্টো আমার উপরে হয় এবং তারপরে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এর মুখে আমাদেরকে পড়তে হয়। এখান থেকে আমরা ওভারকাম করি। আর ওখানে একজন ছিল রাকেশ, তো এখানেও রাকেশ আছে। রাকেশ হলো আমার বেস্ট ফ্রেন্ড। তো দাদা আমি ঘটনাটা এখন শুরু করছি। তো যেটা বলতে যাচ্ছি, তখন তো মোটামুটি এটা হয়ে যাওয়ার পর আমার আর রাকেশের মধ্যে, মানে দুজনের ফ্যামিলির মধ্যে একটা খুব বাজে জিনিস হয়ে যায়। তো মিসআন্ডারস্ট্যান্ডিং দুই বাড়ির মধ্যে তৈরি হয়। এটা কিন্তু ওই ঘটনার থেকে গত 2.5 থেকে 3 মাস পরে বলছে, ঠিক আছে? তো সময় সাপেক্ষে এই জিনিসটা অনেক বড় একটা খুব বাজে টাইপের জিনিস হয়। তো আমাদেরকে এক ঘরে করে দিয়েছিল। তো আস্তে আস্তে সেই জিনিসটা সময়ের সাথে সাথে জাস্ট ঠিক হতে চলছে। ঠিক ওই সময় একটা খুব বাজে টাইপের জিনিস হয়, একটা খুব ইনসিডেন্ট হয়। তো আমি যে জন্য আমি ক্রিয়াটা করেছিলাম যে আমি যাতে ওকে যাতে পাই, তো সেই ক্রিয়াটা তো সফল হয়নি, সেটা তো আমার উপরে হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই জিনিসটার এফেক্ট আস্তে আস্তে পড়ছে কোয়েলের উপর। মানে কোয়েল বলতে আমার যে সে ছিল, মানে যে মেয়েটা তোমাদের ক্লাস 11-এ একসাথে পড়তো প্রাইভেট ব্যাচে এবং যার উপর তুমি একতরফা ভালোবেসেছিলে তাকে। হ্যাঁ রাইট রাইট, ঠিক আছে। তো মোটামুটি তখন পড়তে যাচ্ছি, সবকিছু হচ্ছে। কিন্তু কোয়েলকে দেখছি একটু ডিফারেন্ট টাইপ দেখতে। মানে চোখে নিচে ডার্ক সার্কেল, চাপা ভাঙা রোগা, খুব অসুস্থ এরকম লাগছে। মানে বোঝা যাচ্ছে যে মানে সুস্থ নয়। তো তখন রীতিমতন কোয়েলকে আর আমি আর পাত্তা টাত্তা দিতাম না। একদম কোনো রকম ভাবে কোনো কিছু কথাও বলতাম না, কোনো পাত্তা টাত্তাও দিতাম না। নর্মাল স্বাভাবিক যেরকম চলছে চলছিল, কিন্তু তখনও চলছিল লাইফটা রীতিমতন। পড়ার শেষে কোয়েলের বয়ফ্রেন্ডকে, ওর বয়ফ্রেন্ড আসে কোয়েলকে রিসিভ করার জন্য। তো রিসিভ করে ওরা যায়। তো এতদিন সবকিছু ভালো ছিল। তো রীতিমতন কয়েকদিন ধরে দেখছি যে ওদের মধ্যে খুব ক্যাচাল হচ্ছে। তো সাডেনলি ওদের একদিন ব্রেকআপও হয়। কোয়েলের গায়ে মানে শোনা কথা যে ওর যে বয়ফ্রেন্ড ছিল তাই ওকে চর মারে, গায়ে হাত দিয়েছিল। এটা আমি মানে দেখিনি। এটা আমি প্রাইভেট ব্যাচে যখন আমি পড়তাম তখন সবার মুখে এটা শুনেছি, একটা ইনসিডেন্ট এটা হয়েছে। রাকেশ আমাকে বলছে যে, ভাই একদম সাকসেসই তো হচ্ছে, আমাদের তো ভালোই হচ্ছে। আমি বললাম যে দেখ ভাই, যা হয়েছে হয়েছে, তাতে আমার গ্যাস ছেড়ে গেল। মানে আমি ওকে বলতে চাইলাম যে আমার কোলের উপরে কোনো ইন্টারেস্ট, সত্যি তখন আর কোনো ফিলিংসই ছিল না। সত্যি কি তাই? না, মানে কোনো ফিলিংস ছিল না বলতে, দেখো এটা তো হয় না যে ফার্স্ট লাভ, ফিলিংস তো অবশ্যই থাকবে, একদম পিওর থাকবে। কিন্তু আমি মেনে নিয়েছিলাম, আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছিলাম যে অনেক বড় কেস হয়ে গেছে। এই জিনিসটা যদি তখন আমি রিয়েলাইজ করি যদি ওর সাথে হতো তাহলে বিশাল বড়, মানে ও বাঁচতই না, মানে পসিবলই ছিল না। লাকিলি আমরা বেঁচেছি। আর এটা আমি সব থেকে বড় ভুল করেছিলাম। তো এই জিনিসটা করা উচিত নয়।
রাকেশকে আমি বলি যে ছাড়, দরকার নেই, সবার কপালে সবকিছু শুট করে। তো রীতিমতন চলছে। একটা কথা বলো, তোমার এক্স কি তখনও তোমার সাথে কথাবার্তা বলতো? দেখো, রীতিমতো কয়েকদিন চলার পর আস্তে ধীরে প্রাইভেট ব্যাচ যখন হলো, তখন দেখতাম যে ওই হালকা সালকা আমাকে আমার সাথে কথা বলতো মানে কি রে কেমন আছিস, মানে ও আমাকে আগে আগে যেরকম ছিল তো সেরকম নয়, মানে এখন কইলো মানে আমাকে পাত্তা দিচ্ছে, আমাকে বলছে নোটস গুলো দিস না আমাকে, আমি তো আগের বার আসিনি তো নোটস গুলো নিতে হয়ে গেছে। এই কথাটা কিন্তু ওরা অন্য কাউকে বলতে পারতো, কিন্তু ও কিন্তু আমাকে বলছে। ঠিক আছে, এই জিনিসগুলো রাকেশ ফলো করছে। ঠিক আছে, রাকেশ আমাকে বলছে তো ভালোই তো চলছে। কিন্তু আমি যতটুকু দরকার আমি ওকে ঠিক অতটুকুনি টিচ করতাম, এর থেকে এক্সট্রা কথা না। মানে তখন আমি ওর থেকে পারলে পালাতাম বলতে গেলে ইগনোর করতাম। এই জিনিসটাও বুঝতে পারতো। ঠিক আছে, এবং সবাই এই জিনিসটা বুঝতে পারতো যে কোয়েল এসে আমার পাশে ফাঁকা জায়গা থাকতো, বসতো। আগে এখানে বসতো না, আগে ওখানে বসতো। তো রীতিমতন ও আমাকে পাত্তাটা দিত। তো এই এই হতে হতে ওর সাথে আমার মোটামুটি তখন থেকে কথাবার্তা হতো। ঠিক আছে, ভালো মন্দ, জাস্ট ফ্রেন্ড, অ্যাজ লাইক ফ্রেন্ড, কথাবার্তা হতো। তো এরই মধ্যে ওদের বাড়িতে একটা পুজো হয়, পুজোতে ইনভাইট করে ওই মেয়েটার বাড়িতে? কোয়েলদের বাড়িতে। মেন পার্টটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা কিন্তু এগোচ্ছি। কিসের পুজো ছিল ওখানে? কালী পুজো ছিল। ঠিক আছে, মেয়ের শরীর ভালো না, তো বাড়িতে কি আছে না আছে তো তো মানে যতটুকু আমি শুনেছি তো এই কারণে কালী পুজোটা দেওয়া হয়, এমন কোনো ব্যাপার না যে একটা পুজো পার্বণ হয় না, একটা পুজো পার্বণ হলে ভালো হয়। তো এই সাডেনলি এই কারণে একটা পুজো দেওয়া। তো ঠিক আছে, আমরা সকালবেলা গেছি, রাত্রিবেলা পুজো হয়েছে, আমরা সকালবেলা গেছি, প্রসাদ খেতে গিয়েছি। তো আমরা যখন তো এর মধ্যে একটা কথা বলি, এখানে আরেকজন আছে, তো মানে একটা ক্যারেক্টার আছে, তার সম্পর্কে আমি কিছু বলিনি। তো এর নাম হলো অপর্ণা। আবারও মেয়ে? ঠিক আছে, এ আমাদের সাথেই পড়তো। ঠিক আছে, এর ক্যারেক্টারটা কেন এখন আছে সেটা বুঝতে পারবে পরে। অপর্ণাদের বাড়িতে জাগ্রত কালী ঠাকুর আছে। ঠিক আছে, ওদের এটা ওরা স্বপ্নে পেয়েছে। তো আর অপর্ণার আর একটা জিনিস আছে তোমাকে বলি, ও না উম, মানে ভরে পড়ে ঠাকুরের পুজো যখন হয় তখন ভরে পড়ে, মানে বুঝতে পারলো তো, মানে ভারে পড়ে হয় যখন পুজো টুজো হয় অমাবস্যাতে। তো ঠাকুরের ভর হয়, তো ও তখন বাড়ি থেকে বের হয় না। এবং ওদের বাড়ির ঠাকুরটা খুব জাগ্রত। তো যে যা মানসিক করে ফলে, এবং ও ভরে পড়লে যা সত্যি কথা সব বলে। তো আমি তোমাকে একটা কথা বলেছিলাম মনে আছে, যখন আমি শ্মশানে যখন ক্রিয়া করেছিলাম তখন আমি 4টা পেরেক কিন্তু আমি ওর বাড়িতে পুঁতেছিলাম। ওই কোয়েলের বাড়িতে? কোয়েলের বাড়িতে, মনে পড়লো? হুম হুম হুম। কত কিছু হয়ে গেল, এই জিনিসটা কিন্তু আমাদের সবার মাথার থেকে কিন্তু সরে গেছে, আমার আর রাকেশের মাথার থেকে। যে আমরা যে জিনিসটা করেছিলাম এই জিনিসটা কিন্তু আমরা কিন্তু ফেলিনি, ওখানে ওরকম ভাবেই করা আছে। ঠিক আছে, তো নর্মালি চলছে তো এরকম। আমাকে একটা কথা বলো, যে তুমি ওই মেয়েটার উপর অর্থাৎ কোয়েলের উপর যে কালা জাদু বা বশীকরণ করেছিলে সেটা ওর বাবা মা জানতে পেরেছিল, তারপর এত বড় একটা বাওয়াল হলো, তারপরও কি তোমাকে ওদের বাড়ি পুজোতে অ্যালাউ করেছিল? ওরা করলো কি করে? বলছি, ওটাই তো বলছিলাম, রীতিমতন সব ঠিকঠাক আছে। তো ওদের বাড়িতে যখন ঢুকি ফার্স্টেই ওর মাকে দেখি, এমন বিহেভ বলতে গেলে এমন একটা হয়েছে বললো, মানে অচেনা কেউ এসছে, এড়িয়ে চলে গেল। কারো বাড়িতে কেউ গেলে তো বসতে বলে, ঠিক আছে সে একটা দিদি আছে। কিন্তু এই জিনিসটা আমি নোটিস করলাম কোয়েলের বাবাও পছন্দ করছে না, স্বাভাবিক। তখন আমি আর রাকেশ বুঝতে পারলাম যে এই জিনিসটা হওয়াটা স্বাভাবিক। ঠিক আছে, যেহেতু কোয়েল আমার সাথে ভালো তখন ফ্রেন্ডশিপ একটা হয়েছে, কোয়েল আমার সাথে তখন মেয়ের জেদের উপরে, মানে যা বুঝতে পারছি যে এটা নিয়ে ওদের বাড়িতে কোনো একটা হয়তো কথাবার্তা হয়েছে, কারণ এরকম ভাবে ইগনোর হয় না। তো খুব খারাপ ভাবে আমাকে আর রাকেশকে ইগনোর করছে।
এখানে ব্যাপারটা হচ্ছে যে তোমার এক্স গার্লফ্রেন্ড তোমাকে জেদ করে ইনভাইট করেছে, তাই বাড়ির লোককেও তোমাকে ইনভাইট করতে হয়েছে, এটাই হচ্ছে মেন কথা। এক্স্যাক্টলি। তো বসি এখানে গল্প গুজব হচ্ছে, তো এমনি এখন চলে এসেছি, ইগনোর করছে। এখন তো আর তোরকম ভাবে তো চলে যেতে পারি না। রীতিমতন কোয়েল আসলো, কোয়েল এসে কথাবার্তা বলছে। আর একটা কথা বলি, কোয়েলের বাড়ির সম্পর্কে একটুখানি বলিনি। কোয়েলের বাড়িটা টোটালটা খুব সুন্দর, পরিপাটি, গোছানো গোছানো। আর আমরা যেই রুমে বসেছি সেই রুমের উপরে একটা ঝুমুর আছে, খুব সুন্দর। আর টোটালটা এসি রুম। আমরা যে রুমে বসেছি ওই রুমেও এসি। আর পাশাপাশি যে রুমটা আছে, দরজা খোলা, কোয়েলকে দেখা যাচ্ছে ওই রুমেও এসি এসি চলছে। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে কোয়েল না কেমন যেন বিহেভ করছে, মানে জিনিসটা ঠিক ভালো লাগছে না। ঠিক আছে। আর একটা কথা মিডিলে বলতে ভুলে গেছি, সেটা হলো রাকেশের কিন্তু চুলো রাশি আছে। আমরা যখন বিয়েটা যখন করেছিলাম, রাকেশ যখন আমার বাড়িতে আসতো প্রথম রাকেশ এই কথাটা আমাকে বলেনি, পরে স্বীকার করে যে তোর বাড়ি যখন আসতাম তখন আমার শরীরটা ভারী হয়ে যেত। কিন্তু আমাদের বাড়ি থেকে কোয়েলদের বাড়ির ডিফারেন্সটা কিন্তু খুব একটা বেশি নয়। আচ্ছা যাই হোক, তো তারপরে রাকেশ আমাকে সাডেনলি ওখানে বসে বলছে, তখনও কিন্তু অর্পিতা আসেনি। হ্যাঁ, তো সাডেনলি এসে বলছে যে আমার শরীরটা ভালো লাগছে, তাদের এরকম জানি লাগছে। আমারও একটা কিরকম জানি একটা ফিল হচ্ছে, পুজো বাড়ি এরকম কেন ফিল হচ্ছে, মানে যেই ফিলটা আমার বাড়িতে হাতি নিয়ে আসাতে যখন হয়েছিল, ঠিক আছে, সেম ওই টাইপের আমার ফিল হচ্ছে, আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমার আর রাকেশের একটা অদ্ভুত কাজ করছে, মানে নিজের শরীর আমরা বুঝতে পারছি যে একটা কিছু প্রেজেন্স আছে এখানে, মানে ভালোভাবে বুঝতে পারছি, রাকেশ বুঝতে পারছি। ঠিক আছে। আর আরেকটা কথা বলি, যেহেতু রাকেশের বাবা তান্ত্রিক ছিল, তো রাকেশের শরীরও কিন্তু বন্ধন করা আছে, যেটা আমার শরীর করেনি। মানে ওকে কিন্তু ডাইরেক্টলি কোনো কিছু এফেক্ট করতে পারবে। তো সাডেনলি অপর্ণা তখন ওদের বাড়িতে ঢুকলো। আর যেহেতু পাশাপাশি আছে, আমি দেখতে পাচ্ছি, মানে সবচেয়ে বিভৎস জিনিস আমি আর রাকেশ দেখলাম। ঢুকলো তো অপর্ণা, ঢোকা মাত্রই মনে হলো কোয়েলের গায়ে ছ্যাঁকা লেগে গেল। মানে ঠিক নিজের দু পায়ের যে বুড়ো আঙ্গুল আছে না, দু পায়ের বুড়ো আঙ্গুলের উপরে দাঁড়িয়ে পিছিয়ে গেল। এই জিনিসটা আমার খুব অবাক লাগলো। হ্যাঁ, দু পায়ের বুড়ো আঙ্গুলের উপরে, মানে ওর চাউনিটা যখন দিল না, যখন ওর ঘরের ভিতরে প্রবেশ করলো, তখন চাউনিটা এমন দিল, মানে তখন ওর চোখ মুখ পাল্টে গেছে, একদম রীতিমতন পাল্টে গেছে। একদম ওর চোখ মুখ লাল, আর ঠিক দু পায়ের উপরে দাঁড়িয়ে আছে ওরকম করে। ঠিক আছে, 4-5 হাত দূরে পিছিয়ে গেল। জিনিসটা আমি আর রাকেশ ফলো করলাম। রাকেশ তখন আমাকে একটা জিনিস বললো, তুই যে পুঁতিছিলি, জিনিসগুলো সরিয়েছিলি? আমি বললাম কি, না ভাই, ওগুলো জিনিস তো সরা হয়নি। তুই কি লে হালুয়া চলে আসছে এবার। আমি কি বলছিস? আমি কি এফেক্ট শুরু হয়ে গেছে ভাই, বুঝতে পারছিস না কি হয়েছে? রীতিমতন আমি, ও যে আছে, তো ওকে বলেছি যে ওর গায়ে কিন্তু ঠাকুর আসে। অপর্ণা মোটামুটি ছটপট শুরু করে দিয়েছে। ছটপট বলতে গেলে তুমি আমাকে ঠিক বলে বোঝাতে পারছি না, মানে অসহ্য, মানে বিচুটি বাতা হয়তো লেগেছে। যেরকম করে ঠিক অমনি টাইপের ও করছে। কয়েক সেকেন্ডের মধ্যে এইদিকে কোয়েল আর এইদিকে অপর্ণা দুজন দু রকম বিহেভ করা শুরু করে দিল। কোয়েল তো ওরকম করে টুক ঘরের মধ্যে করছে, মানে দেখছে যে কি হচ্ছে না হচ্ছে, মানে ও আর ওই রুম থেকে বেরোচ্ছে না, মানে ও ভয় পেয়ে গেছে। কিছু একটা তো চলে এসছে যেটাতে ও রীতিমতো ও ভয় পেয়েছে। আর সাথে সাথে কি হলো, অপর্ণার মধ্যে ভর চলে এলো। ওদের বাড়িতে কালী পুজো হয়েছিল, ওর মধ্যে ভর চলে এলো। ভর চলে এসে অপর্ণা জানি ওদের দরজার দিকে তাকিয়ে এক জিনিস বলে যাচ্ছে, যে এ তো মেয়েটাকে মেরে ফেলবে, তোরা তো এটা ডাকতেছি মারার জন্য, এ তো ছাড়বে না,
একটু ছাড়িয়ে নিয়ে চলে যাবে না? তুমি ভাবতে পারছো জিনিসটা কি বিভৎস হচ্ছে? মানে আমরা গেছি ওখানে, সবাই সেই জিনিসটা কিন্তু জানে যে জিনিসটা হয়েছে, পরে যে জিনিসটা হচ্ছে রীতিমতন তুমি সেই জিনিসটা মানে মানে নেওয়ার মতন নয়, ঠিক আছে? তো আর কোয়েল কি করলো, সাথে সাথে কোয়েল মির্গি রোগ হলে যেরকম হয় না, পরে যেরকম করে কাঁপে, ফ্লোরের মধ্যে পড়ে এরকম করে কাঁপা শুরু করলো একদম বিভৎস। মানে এদিক থেকে চিল্লিয়ে যাচ্ছে, এই দিক থেকে এরকম করে কাঁপছে, শুধু মিডলে শুধু ব্যবধান, শুধু মানে একটা দরজার ব্যবধান। রাকেশ আমায় বলছে যে ভাই পরিস্থিতি তো ভালো নয়, কোথায় কোথায় পুঁতেছিলি ওই জিনিসগুলো? ভাই কোনায় কোনায় পুঁতেছিলাম। তুই তাড়াতাড়ি যা, যায় উঠা, যা আছে আছে কপালে। আজকে মানে আমি আর রাকেশ ভাবছি আজকে শেষ, যেটা একদম একদম বেসিক প্র্যাঙ্ক। এখনো কিন্তু ভয়ের কিন্তু কিচ্ছু শুরু হয়নি। এটা আমরা কিন্তু ভাবছি যে ও তো অসুস্থ, ওই জন্য ও এরকম করছে, ঠিক আছে? আর ও ভরে পড়ে, মানে অপর্ণা ভরে পড়ে, ও ভরে পড়েছে। আর এতদিন আমরা ভেবেছি ও অসুস্থ, ও কিন্তু মানে কোয়েলের কথা বলছি, কোয়েল কিন্তু অসুস্থ, আমরা কিন্তু এটা মনে করছি। কিন্তু সিচুয়েশনটা এটা নয়। যখন আমি 3 নাম্বার ট্রেকটা যখন আমি তুলতে যখন যাব, ভুল বললাম, তখন 4 নাম্বার ট্রেকটা যখন আমি তুলতে যখন যাব, সেই ট্রেকটা আমি আর তুলতে পারছি না, উঠছে না। মনে হচ্ছে মাটির মধ্যে না গেছে কোনো কোনো কাঠে বা কোনো শক্ত জায়গায় গেছি। আর যখন টানলাম না, হাতের মধ্যে কিরকম লালচে লালচে লাগছে এবং খুব বাজে স্মেল আসছে। আই থিঙ্ক আমার মনে হয় জমাট বাঁধা কোনো রক্ত। বুঝতে পারছো আমি কি বলছি? তখন 4 নাম্বারটা যখন আমি তুলতে যখন যাচ্ছি, আঙ্গুল দিয়ে তো জায়গাটাকে তো পরিষ্কার করবো মাটিটাকে, তারপরে সেটা আমি তুলবো। যখন তুলতে যখন যাচ্ছি, তখন মানে জমাট বাঁধা রক্ত যেরকম হয় না, সেম জিনিস আমার হাতে লাগছে। আর খুব বাজে টাইপের স্মেল, ঠিক আছে? স্মেলটা তোমার হবে মুরগি বা তোমার মাছ বাজারে গেলে যে টাইপের ইসে হয় না, মানে এক ধরনের স্মেল পাওয়া যায় না, ঠিক আছে? মানে মুরগির বাজার বা মাছ বাজারে গেলে ঠিক ওই টাইপের, ওই জায়গাটাতে স্মেল। তুলতে পারলাম না, বাড়ি ভর্তি লোক, চুপ করে চলে আসলাম, 3টে জিনিস তুলে চলে আসলাম। আর এইদিকে কোয়েল দাপড়ানো শুরু করে দিল। ওদের বাড়ি যে ঝুমুরটা যে ছিল না, ঝুমুর যেটা যেটা বারবার করে বলছে, ওই ঝুমুরটা দুলছে বলতে মানে রীতিমতন কেউ হয়তো হাত দিয়ে, হয়তো অত উঁচায় কারো হাতও যাবে না, অসম্ভব। আর এদিকে কিন্তু এসি চলছে, কিন্তু যে ফ্যান চলছে না, যে ফ্যানের হাওয়াতে যে এরকম হবে, রীতিমতন ঝুমুরটা দুলছে। আর এইদিকে ওই ছিটকে গেছে মানে বুঝলে, মানে একটা ওয়ালের একটা কোনায় গিয়ে হাত পা জড়ো করে ঠোকাচ্ছে, মানে এই টাইপের সাউন্ড করছে। মানে ও রীতিমতন ভয় পাচ্ছে রীতিমতো। বাড়ি ভর্তি একদম সিন ক্রিয়েট হয়ে গেল, বাড়ি ভর্তি লোক। রাকেশ আমাকে বলল যে পেরেকগুলো কোথায়, ওকে আমি নিয়ে আসছি, ওই চুপচাপ নিয়ে রাখ। রাকেশের মা বলছি, রাকেশ কোয়েলের মাকে বলল যে আপনাদের বাড়িতে নুন হবে একটুখানি। রীতিমতন মানে রাকেশ জানে যে এখন আর কোনো কিছু করার নেই, এরপর সিচুয়েশন একদম অন্যরকম হয়ে গেছে। ওইকে হ্যাঁ নুন হবে, ওইকে একো পাকের নয়, কিসে পাকের নুন লাগবে, মানে নিরামিষ পাকের নুন লাগবে, যেটার সাথে এঁঠোর সাথে কোনো রকম ছোঁয়া নেই। ঠাকুর ঘর থেকে নুন এনে নুন দিল। জানি না কি করলো রাকেশ, দরজার চারপাশে তার শুধু সরালো, ছেটালো নুনটা ছেটানোর পর থেকেই কোয়েল আরো এগ্রেসিভ হয়ে গেল, প্রচন্ড এগ্রেসিভ হয়ে গেল কোয়েল। তোরা ছুরি সবকিছু করা শুরু করে দিল কোয়েল রীতিমতো। মেন্টাল যখন যে কেউ হয়ে যায়, যে টাইপের জিনিস হচ্ছে কোয়েল ঠিক সেই টাইপের জিনিস করছে।
আর তখন কোয়েলের গলার টোনও কিন্তু দাদা পাল্টে গেছিল। নর্মাল ভয়েসে কিন্তু তখন ও কথা বলছিল না, একদম নর্মাল ভয়েসে কথা বলছিল না তখন ওর কথার মধ্যে মানে একদম স্পষ্ট এখনো মনে হয়েছে দুভাষী মানে বুঝতে মানে বোঝাতে পারছি কি আমি, মানে ওর স্বর একটা অন্য একটা স্বর এরকম একদম মিক্স হয়ে কথাটা বেরোচ্ছে। আর এইদিকে যে অপর্ণা আছে সে কিন্তু সেন্সলেস, ওকে উঠিয়ে টুঠিয়ে ওকে জল টল দিয়ে ওকে অন্য ঘরে নিয়ে যাওয়া হয়েছে। রাকেশ আমাকে শুধু একটা জিনিস বলছে, তুই ওই ঘরে যাবি না, তুই যদি ওই ঘরে যাস ও তোকে অ্যাটাক করে দেবে। ফার্স্ট টাইম দেখলাম লবণটা ছেটানোর পর ও কারোর দিকে তাকাচ্ছে না, ও জাস্ট আমার দিকে তাকাচ্ছে, একদম স্পষ্ট আমার দিকে। হাতটা যেরকম করে সেম ভাবে দেখিয়েছিল ও সেম ভাবে দেখালো। ও যখনই এই জিনিসটা করলো এরকম আমার গায়ের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গেছে। ও যখনই এই জিনিসটা করলো তখনই আমি বুঝে গেছি যে এইটা তো সেই জিনিস যেটা আমার বাড়িতে উৎপাদ করে এসেছে। রীতিমতন ও বলে এসেছে একদম। তোমাকে তখন বলছে বাদর যেমন করে সে করে, তুমি দেখেছো বাদর যখন দাঁত যখন বের করে যেমন করে লোক দেখেছো, ঠিক অমনি টাইপের করছে। এবং ওর মানে দাঁত গুলো না লালচে মানে পাইরিয়া হলে যেরকম হয় দাঁত থেকে যেরকম রক্ত বের হয়, ঠিক আছে, ওকে সেম টাইপের লাগছে কোয়েলকে। তুমি একটা 3 পার্টের ওয়ার্ডরোব জামা কাপড় ভর্তি এক হাত দিয়ে সরাতে পারবে? এক হাত দিয়ে কোয়েল এই পাশ থেকে ওই পাশে ফেলে দিয়েছে 3 পার্টের আলমারিটা। পসিবল হতে পারে, কিন্তু এটা পসিবল। রাকেশ একটা কথাই বলে দিয়েছে যে এই ঘরটুকুন আমি আটকে দিয়েছি, ওই ঘরের ওই দিকে আসতে পারবে না। কিন্তু কেউ যদি ওখানে যায় তার কিন্তু একটা কিছু একটা ক্ষতি করে দেবে। ও ফুল ফেসে চলে আসছে দাদা, ফুল ফেস। ওর চোখগুলো একদম লাল, মুখ দিয়ে লাল পড়ছে, লাড়া মানে লাল হয় না, লাল সেগুলো যখন যেরকম লাল পড়ে ওখানে লাল পড়ছে, লালটা দিয়ে রক্ত পড়ছে, রক্ত ব্লাড পড়ছে। মেঝের মধ্যে কেমন টাইপের জানি বসেছে, মানে বসার ভঙ্গিমাটা আমি তোমাকে ঠিক মানে বলে বোঝাতে পারছি না। যখন ক্রিকেট যখন আমরা খেলি, যখন সামনে যখন ফিল্ডাররা দাঁড়ায় কি করে দাঁড়ায়, ঝুঁকে হাঁটুর মধ্যে দাঁড়ায় তো, মানে হাঁটুর মধ্যে হাত দিয়ে দাঁড়ায় তো, উইকেট কিপিং এর মতন একদম, ঠিক আছে, সেম ভাবে বসেছে, শুধু মাথাটা নিচু করে মাথা শুধু এমন আমাকে শুধু নাড়াচ্ছে, আর হাতটা দিয়ে থাপ 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 করে নিচের মধ্যে মারতেছে। আর আওয়াজ কিরকম জানো, ওটা আওয়াজও না তো, গোংড়াচ্ছে। কুকুর রেগে গেলে যেরকম গোংড়ায় না, শুনেছো তো, কুকুরের গোংড়ানো, গড়গড় করছে, এমন করে গড়গড় করছে। আমি নেই, আমার ফেটে গেছে, আমার তখন রীতিমতন মানে আমার ফেটে গেছে, ঠিক আছে, আমি আমার মধ্যে নেই তখন আমার শুধু চোখ দিয়ে জল পড়ছে। রাকেশকে বলছি, ভাই এটা কি হয়ে গেল, এটা তো হওয়ার ছিল না। রাকেশ আমাকে তখন বলছে যেটা হওয়ার হয়ে গেছে, মেয়েটাকে বাঁচাইতে হবে, এটা হাঁটিনি, আমি আমার বাবাকে ডাকতে পারবো না। মনে রাখিস, আমি যদি আমার বাবাকে যদি ডাকি তোর আর আমার দিয়ে কি চাইছবো? স্পষ্ট কথা রাকেশ আমাকে বললো, বন্ধুত্ব চাইস না মেয়ে চাইস? আমার ক্ষমতা এতটুকুনি আছে, আমি মেয়েটাকে আটকায় রাখতে পারবো, কিন্তু প্রজেস্টের থেকে আমি ওকে বাজাইতে পারবো না, এটা আমার বাবাই পারবে। আমি বললাম, ভাই ডাক, প্রায়শ্চিত্ত করতে হবে, ডাক। ওর বাবাকে কল করে, সেম ওর যে ঘটনা হয়েছিল সেম জিনিস। ওর বাবা ওর বাড়ির সেখানে পাড়ারে ওর বাবার যে রুদ্রাক্ষর আছে, তখন আরো 4টা পুঁতি ফেটে যায়, পুঁতি বলতে 4টা রুদ্রাক্ষর ফেটে যায়, ঠিক আছে। আর হাকিনি তখনও বলেছি, এখনো আমি তোমায় বলছি, হাকিনি এমন একটা জিনিস, ভূত পেট পিশাচ জিন জিন্নাত এদেরকে হুকুম করে হচ্ছে হাকিনি, ঠিক আছে, এদেরকে কন্ট্রোল করে হাকিনি। আর তাকে ডেকে এনেছি আমি, মানে বুঝতে পারছো তো আমি মানে সব থেকে বড় মানে কি করেছি, ঠিক আছে। 3-4 মাস আগে যে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, সেম
সেম জিনিসগুলো দেখছি আমি। তুমি দেখেছো এরকম জিনিস কোনোদিনও? এক এক হাত দিয়ে ওয়ালে দাঁড়াতে দেখেছো? এক হাত দিয়ে ওয়ালে দাঁড়াতে দেখেছো? মানে এক হাত, ওর বা হাতটা নিচে, ঠিক আছে, দু পাটা উপরে, আর মাথাটা এরকম করে ঢাক, যেরকম করে ঢাকিরা যখন ঢাক বাজায়, যখন তাল উঠে যায়, মাথা যে টাইপের ঝাঁকায়, ওই টাইপের মাথা ঝাঁকাচ্ছে, ঠিক আছে। মানে ফুল ফেসে, ফুল রূপে ওর মধ্যে ঢুকে গেছে। রাকেশের বাবা আসলো, আসে আমার আর রাকেশের দিকে ভাবে তাকাইলো, মনে হয় দুজনকে ওইখানে কাঁচা খায়নি, ঠিক আছে। আমার চোখ দিয়ে জল তখন, মানে এটা কি, এটা কি হয়ে গেল, এটা হওয়া সম্ভব না, ঠিক আছে। আর একটা জিনিস বলে দিই, যখন নুন যখন ছেটায় যখন রাকেশ, তখন কিন্তু রাকেশ কিন্তু ওদের বাড়ির যে কটা লোক আছে ওই কটা লোকের কিন্তু শরীর কিন্তু বন্ধন করে দিচ্ছিল। হ্যাঁ, যাতে আমার শরীরও বন্ধন করে দিচ্ছিল, যাতে আমাদেরকে যাতে এফেক্ট না করতে পারে। মানে সেটা শুধু মানে ওই ওই রুমের মধ্যে ঢুকলে কিন্তু মানে মানে ওর ওই বন্ধনে কাজ করবে না। সাময়িক একটা মানে কিছুক্ষণের জন্য আটকায় দিছিল, যাতে আমরা যাতে পালাতে পারি বা সময় যাতে পাওয়া যায়, ঠিক আছে। অত রাকেশের এসে অত পাওয়ার নেই, ঠিক আছে। ওর বাবা আসলো, ওর বাবা আসার সাথে সাথে বলে দিল আমার দ্বারা হবে না, পরিষ্কার, মানে আমার দ্বারা এটা কন্ট্রোল হবে না, ঠিক আছে। পাগলের মতন করছে রাকেশের বাবাকে দেখে আরো পাগলের মতন করতেছে। ঘরের যতগুলো কাজ ছিল কাজ ভেঙে ফেললো, হাত দিয়ে রক্ত পড়তেছে। ওর বাবা বলল, বাড়িতে কি মাংস হবে? কাঁচা মাংস? বলছি না, কাঁচা মাংস আনতে বলেছি, কাঁচা মাংস নিয়ে আসো। রাকেশের বাবা টেস্ট করতে চাইলো যে এই জিনিসটা কি, এটা হাকিনি না অন্য কিছু। এটা যদি হাকিনি হয় তাহলে কাঁচা কাঁচা মাংসের গন্ধেও শান্ত হয়ে যাবে, আর এটা যদি হাকিনি যদি না হয়, ঠিক আছে, ও কাঁচা মাংসের গন্ধে ওটা পাওয়ার জন্য আরো আরো পাগলামি করবে। সেম জিনিস, এক টুকরা মাংস ছুঁড়ে দিল, শান্ত হয়ে গেল। সব থেকে একটা বিভৎস জিনিস বলি দাদা, যদি কারো ছায়া যদি পড়ে, তোমার ছায়া যদি ওয়ালে পড়ে, তো তোমার মতনই তো থাকবে দেখতে। ওর ছায়া ওয়ালে পড়লো, মাংসটাকেও চাবায়, মনে আছে ফার্স্টের ডেট প্রথম দিন আমি তোমাকে বলেছিলাম কাঁচা মাংস কি করে চাবায় খাইতে হয়, আমি দেখছিলাম তোমাকে হোয়াটসঅ্যাপে যখন আমি এসে পাঠিয়েছিলাম। কাঁচা মাংসটা চাবিয়ে চাবিয়ে, মানে কি যে তৃপ্তিতে খাচ্ছে, কি যে আরামে খাচ্ছে, মানে নিজে চোখে দেখছি যে মাংসটা চাবিয়ে খাচ্ছে। আর শ্যাডো যেটা আছে, ও তো শ্যাডো নেই, ও তো শ্যাডোই পড়ছে না ওয়ালে, ঠিক আছে। জানি না এটা কি করে হয়, কিন্তু ওয়ালে কোনো শ্যাডো নেই, পরিষ্কার দেখা যাচ্ছে কোনো শ্যাডো নেই, ডান দিকে বা দিকে চারপাশে, ঠিক আছে, কোনো শ্যাডো নেই। ওর বাবা বললো যে এখন একটা যোগ্য করতে হবে, তার আগে এই বাড়ি, এই ঘর সম্পূর্ণ ইসে করতে হবে, মানে বন্ধন করতে হবে, ঠিক আছে। এখানে হলো গ্যালমাটা। মনে আছে আমি যে 4 নম্বর প্রেক্ষিতে তুলতে যে পারিনি, ঠিক আছে, ওটা একমাত্র আমার ব্লাড দিলেই উঠবে, নাহলে উঠবে না। ওটা আমাকে তখনও বললো যখন ওর বাবা বন্ধন করতে যখন গেল, ঠিক আছে, বন্ধন হচ্ছে না। ও বলতেছে বন্ধন করবি, দু ভাষায় একদম তুই তুই তুকারি করে বলতেছে, বন্ধন করবি, আমাকে নিয়ে যাবি, তুই কি মনে করছিস ওর থেকে আমাকে তুই বাঁচাবি, পারবি বাঁচাইতে, যা করে দেখা দেখি। পরিষ্কার এই কথাটা বললো, দু ভাষায়, দু রকমের সাউন্ড বেরোচ্ছে কিন্তু গলা দিয়ে। একটা ওর অরিজিনাল ভয়েস, আর একটা খুব চাপা টাইপের একটা ভয়েস। ফুল 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 প্রজেস্ট, ফুল প্রজেস্ট। রাকেশের বাবাকে আমি সত্যি কথাটা বললাম, কাকু ওই যে ওইখানে আছে, ওটা আমি তুলতে পারতেছি না, বাকি পেরেক গুলো দেখে না, এই যে হাতে আছে। সজোরে একটা কানের গোড়া ঠাটায় আছে, সজোরে, মানে সে যে মানে সে রীতিমতন মানে রাগে কাঁপতেছে, সে রীতিমতন, ঠিক আছে, কোনো 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 ব্যাপার। ওর বাবা উঠাতে নিলে উঠাতে পারলো না।
আমাকে বলল, তুই এটা কি করছিস, কি করছিস, সত্যি কথা বল। তখন আমি বললাম যে কাকু এই ব্যাপার ছিল, তো আমি মুরগি ছিটতে গেছি, তো তা মুরগি নিয়ে তখন ওদিকে আমার হাতে ঠোকর লাগে, ফার্স্ট ব্লাডটা ওখানে পড়ে। মানে হিউম্যান ব্লাড দিয়ে তুই মানে ইভিল ইভিল স্পিরিটকে রাখছিস? রীতিমতন আমার ব্লাড দিলাম আমি ওখানে, পেরেকটার ওখানে সুন্দর করে পেরেকটা উঠে, কোনো ব্যাপারই না। লাল সুতোর মধ্যে 4টা পেরেক ওর বাবার সাথে সাথে কাটলো, একটা বড় লেবুর মধ্যে ওটা গুদলো, লেবুটার সাথে সাথে দাদা পচে গেল ইনস্ট্যান্ট, মানে 2 সেকেন্ডও টাইম নেই, 2 সেকেন্ডও টাইম নেই। মন্ত্র বললো, যাই না ওর বাবা কি মন্ত্র বললো না কি করলো, রীতিমতো মন্ত্র পড়ে কিসের খুলি নিয়ে আসছিল, মানুষের খুলি ব্যাগে করে, মানুষের খুলির উপরে ওটা রাখলো। ওইটা যেই নাকি রাখলো, ও শান্ত হয়ে গেল, একদম শান্ত হয়ে গেল। মনে হয় শট থামার পর যেরকম পরিবেশটা হয়, ঠিক অমনি টাইপের পরিবেশ। আর একটা কথা বলতে ভুলে গেছি মিডিলে, যখন আমরা ঢুকি না ওয়েলের রুম দিয়ে না, ওই গাডার পোড়া গন্ধ গন্ধ বেরোতো, গাডার পোড়া মানে রাবার রাবার পুড়লে বা চামড়া পুড়লে যে টাইপের গন্ধ বেরোয় না, ওই টাইপের খুব মানে তীক্ষ্ণ স্মেল, মানে সেন্টটা মানে একদম মানে নাক জ্বালা করতো, এতটা 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 পরিমাণে ছিল। ঠিক আছে। আর একটা কথা, ওয়েলার আমরা যখন যেতাম তখন বড় বাজার, আলিপুরদুয়ার বড় বাজার করে, এটা যারা আলিপুরদুয়ারে যারা থাকে তারা চিনবে। বড় বাজারের পাশ দিয়ে একটা রেল লাইনের একটা রাস্তা আছে, মানে ওটা বাইপাস। ঠিক আছে। ওই রাস্তা দিয়ে গেলে না খুব মানে ওটা হচ্ছে মাছের আড়ত, বড় বাজার। ঠিক আছে। ওখানে মাছ বাজার প্লাস আড়ত, খুব মাছের খুব আস্তে গন্ধ হয়, মানে বিভৎস, তোমার বমি পেয়ে যাবে, পচা গলা মাছের আস্তে আস্তে গন্ধ। এখানে তো আমরা স্মেল নিতে পারি না, নাকে রুমাল চেপে চলি। এখান দিয়ে যখন যে মানে আমি এটা 2 দিন ফলো করেছি, রাকেশ সাথে আমি ফলো করেছি, ওই যখন আমার সাথে কথা বলতে বলতে যখন আমরা ওখানে যেতাম, ওইরকম করে স্মেল নিত, জোরে জোরে স্মেল নিত, এরকম করে নাকের আওয়াজ পাওয়া যেত, মানে কি যে তৃপ্তি পাইতো স্মেলটার মধ্যে। ঠিক আছে। আর তখন না খুব স্লো হাঁটতো, খুব স্লো হাঁটতো, ঠিক অতটুকুন জায়গা, মানে যতটুকুন স্টে করা যায় ওইখানে। তো রীতিমতো কোয়েল শান্ত। ওই যে আমার যে ব্লাডটা পড়ছিল, ব্লাডটা পড়াতে ওর বাবা মন্ত্র পুঁতে ওই জিনিসটাকে মাথার খুলির উপরে রেখেছে। এবং ওর বাবা যে মাথার খুলিটা রেখেছে না, ওই মাথার খুলিটাকে রক্ত দিতে হয়, ওর ওর রক্ত লাগবে তান্ত্রিক মতে। তুমি যদি ওকে যদি রক্ত না দাও, মানে উৎপাত শুরু করে দিবে ও। সিদ্ধ মানে ওটা সিদ্ধ মাথা, ওটা বুঝতে পারলে? তো ওটা যখন রাখলো তখন শান্ত। যজ্ঞ শুরু হলো। আমাদের বাড়িতে কি হয়েছিল, যখন যজ্ঞ শুরু হয়েছিল কোনো রকম বাধা পড়েনি। ঠিক আছে। আর এখানে যখন যজ্ঞ যখন শুরু হয়, চিৎকার কাকে বলে আমরা শুনেছি, চিৎকার, কান ফাটানো চিৎকার, কান ফাটানো। ঠিক আছে। মানে খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট, মানে মানুষের হাত পা ভেঙে গেলে যেভাবে যেভাবে কাঁদে, অতি মানে এত করুণ সুরের কাঁদা, এত করুণ সুরের কাঁদা, মানে তোমার কষ্ট লেগে যাবে। ঠিক আছে। তখন তোমার মনে হবে যে ছুটে যায় কোয়েলকে ধরি। ঠিক আছে। কিন্তু ওটি তোমার ভুল হয়ে যাবে। তো কি বলুন, যত যজ্ঞ শুরু হচ্ছে অত বেশি ওর কান্নানো, মানে কান্দা। ওয়ালের মধ্যে ও রীতিমতন মেঝের মধ্যে শুয়ে ওয়ালের মধ্যে পা দিয়ে যে লাফাচ্ছে, ধাম 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 করে আওয়াজ হচ্ছে। আর তখন ঘরের টেম্পারেচার মোটামুটি তুমি আনুমানিক, আমি তোমাকে আইডিয়া দিতে পারি, এসি চলছে, কিন্তু ফুল এসি, 2 এসি চলছে। তখন ঘরের টেম্পারেচার তোমার 38 to 40 ডিগ্রি, টোটাল টোটাল ঘর গরম। এবং সব থেকে বড় একটা জিনিস দেখলাম, ওর ঘরের যে যতগুলো ইলেকট্রিক বোর্ড ছিল না, মানে ওর ঘরের, ওদের আজকালকার দিনে তো বাড়িতে যখন ইলেকট্রিক যখন লাইন করে তখন সিএফএল লাগায়, যাতে বিদ্যুৎ পড়লে বা কিছু করলে ডাইরেক্টলি সিএফএলটা যাতে পড়ে যায়, যাতে ঘরের যাতে কোনো ক্ষতি না হয়। ঠিক আছে। ওর মানে স্পেশালি ওর ঘরের প্রত্যেক কটা ইলেকট্রিক মানে কানেকশন তখন বন্ধ হয়ে গেছিল।
ঠিক আছে, বলে না এনার্জিকে টানে, টিউবলাইটটা পাশ করে ফাটে গেল, পাশ করে। বিভৎস দাপড়া দাপড়ি, ছাপড়া ছাপড়ি হচ্ছে। এবং তখন আমরা ছিলাম না পাশে, কারণ হচ্ছে তখন ও মেয়ে মানুষ তো, তো ও দরজাটা তখন পর্দা লাগায় দেওয়া হয়েছিল সাথে সাথে। মানে ওর শারীরিক ওর ড্রেসটা ওর ঠিকঠাক ছিল না, বুঝতে পারছো তো। তখন আমরা ওখান থেকে মানে সরে যাই। তখন একমাত্র ওদের বাড়ির মহিলারাই দেখছিল। তো ওই তখনকার আমি কন্ডিশন বলতে পারবো না, কিন্তু আমি তখন সাউন্ড পাচ্ছিলাম, সেটা সাউন্ড শুনতেছি। তা আমি যাব না, কিছুতেই যাব না। কত বড় ক্ষমতা দেখি তোর, তুই কত বড় পারিস, তোর কতদূর শক্তি, আমি আমি দেখতে চাই। ওর বাবার নাম ধরে বলতেছে, রাকেশের বাবার নাম ধরে বলছিল, ঠিক আছে। ওর বাবার নাম উঠাবো না আমি এখানে। রাকেশের বাবার নাম ধরে বলছে, তুই তো অমুকের ছেলে, হ্যাঁ, তুই কি মনে করিস আমি তোকে চিনি না? হ্যাঁ, তুই তো মালার মধ্যে তো তুই তো আমার অনেক বিষেকে আটকায় রাখছিস। তুই কি মনে করিস যে ওরা তোকে ছেড়ে দিবে? ঠিক আছে, তোকে আমি ছাড়বো না। মানে মুখে যা তা আসতেছে, মুখে সব বলতেছে। মতন যজ্ঞটা হইলো। লাস্ট যখন যজ্ঞের মধ্যে যখন ওর বাবা যখন জল ঢাললো, লাস্ট এত বাজে গন্ধ বেরোইলো, মনে হয় কুকুর কুকুর বসে আছে, ফাঁকা যেতেছে না ঘর দিয়ে, আমার বমি পেতেছে। ঠিক আছে, আমাদের শরীর কিন্তু ভার, কিন্তু তখন সকলের পরিবারের সকলের শরীর ভার, এবং রুমের টেম্পারেচার 40 ডিগ্রি মিনিমাম, 40 ডিগ্রি টোটাল। এত বাজে গন্ধ। আর তখনও এরকম ভাবে ছটপট ছটপট করতেছিল, এতটা ছটপট 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 করতেছিল। ওর বাবা মাকে ধরে রাখা যাচ্ছিল না, তাদের সন্তান তো, মানে মানে আর আমি অঝরে কাঁদতেছিলাম যে দেখতে পাচ্ছি না আমি, মানে সহ্য হচ্ছে না কোয়েলকে এরকম অবস্থা দেখে। আর খুব কষ্ট হচ্ছিল, খুব কষ্ট দিচ্ছিল, খুব কষ্ট দিচ্ছিল। ঠিক আছে, ওয়ালের মধ্যে নিজের কপাল কপাল শুকাচ্ছিল জোরে জোরে। নিজের হাত, মানে আলমারির যে গ্লাস থাকে, ওই গ্লাসের মধ্যে ভাঙছে তো ভাঙছে, ওই ক্ষত বিক্ষত হাত নিয়ে আরো কাছের মধ্যে মারতেছিল। ওকে খুব টর্চার করতেছিল, আরো করবি আরো করবি আরো করবি এরকম করে বলতেছিল, আমাকে নিবি আমাকে নিবি আমাকে নিবি, আনলি কেন আনলি কেন আনলি কেন আনলি কেন, এক কথা বারবার বলতেছে, আনলি কেন আনলি কেন আনলি কেন আনলি কেন, আমি যাবো না যাবো না যাবো না। মানে আমার বলতেছি আর আমার প্রচন্ড আমার ইসে লাগতেছে, আমার বুঝতে পারছি, একটু শান্ত হও তুমি। মানে আমার নিঃশ্বাস আমার আমার আর কন্ট্রোলে নেই। আমার পুরোনো জিনিসগুলো আমার চোখের সামনে আসতেছে, তো আমার ভালো লাগতেছে না এখন। আমার নিজের শরীর থেকে এরকম ভালো লাগতেছে, সে আগের মতন ভার ভার লাগতেছে আমার। তো লাস্ট পজিশন টোটালি ও শান্ত হয়, কিন্তু ওর শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়, মেয়েটা খুব কষ্ট পায়। শেষে যখন বেরোয়, ওর বাবা তা বেশি ধরতে পারে না, এতটা পাওয়ারফুল। ঠিক আছে, তো ওর বাবা ওই খুপড়িটার মাধ্যম দিয়ে, ওই খুপড়িটার মধ্যে রক্ত দিয়ে ওর মাথার যে খোলসটা ছিল, ওইটাই ছিল মেন পাওয়ার, মানে হাকিনিকে শান্ত করার। ওকে দিয়ে বলে, তুই যে যাবি ছেড়ে, প্রমাণ কি, এটা তো প্রমাণ দিয়ে যেতে হবে। এবং এরা কিন্তু প্রমাণ ছাড়া, কিন্তু প্রমাণ দিয়েই কিন্তু যায়, প্রমাণ ছাড়া যায় না। ঠিক আছে, বলে গেছিল যে সামনে যে দুটো সুপারি গাছ আছে, দুটো সুপারি গাছে ভাঙ্গি দিয়ে চলে যাবো। দুটো সুপারি গাছ দাদা ভাঙ্গি দিয়ে বেরোয় গেছে, দুইটা বলছে যে দুইটা সুপারি গাছে ভাঙতে হবে। রাকেশের বাবা বলছিল, বলছি হ্যাঁ একবারে দুটো সুপারি গাছ ভেঙেই যাবো। যখন বেরোয় না, হাওয়ার যে স্পিড ছিল, যে গতি ছিল, মিনিমাম 70 to 80 গতি ছিল। মানে ওদের বাড়ির, মানে তখন পরিবেশ এরকম ছিল, মনে হয় অতটুকুন জায়গার মধ্যে টাইফুন ঝড় হচ্ছে মনে হয়। দুটো সুপারি গাছ ঠাস করে ভাঙলো, ভাঙে দিয়ে বেরোয় গেল। তারপরে জাস্ট মানে অবস্থা একদম শান্ত, একদম নিস্তব্ধ। চুপচাপ আমি বাড়ি থেকে বেরোয় গেলাম। রাকেশের বাবা সন্ধ্যাবেলায় আসলো আমাদের বাড়িতে, কোয়েলের বাবা মা আমার বাড়িতে আসলো। কি হইলো না হইলো টোটাল ব্যাপারটা শুনলো। এরা শিক্ষিত লোক, এরা কোনো সময় আমার উপর চিল্লাচিল্লি রাগারাগি করে না। এরা জিনিসটা বুঝলো, এরা আমাকে বুঝাইলো রীতিমতো।
আমি বুঝলাম, আমি তো অনেক আগেই বুঝছি। তো বোঝার পরে রাকেশের সাথে রাকেশকে বাইরে পাঠিয়ে দিবে। আমার খুব খারাপ লাগে এই জিনিসটাকে। ওর সাথে আমার 1 বছর দেখা হয়নি। পরের দিনই রাকেশ আমাকে বলে যে আমার বাবা আমাকে বাইরে পাঠিয়ে দিবে, তুই কি বিকালবেলা আসতে পারবি? আমি বলছি হ্যাঁ আসবো বিকালবেলা। ঠিক আছে, বিকালবেলা আমি আমার যেখানে ঠিক থাকি আমি আমার থেকে ওয়েট করি আমার বন্ধুর জন্য। আমি ওকে ফোন করি, ওরা কোথায় আছিস? আমি বললাম ভাই আমি চলে গেছি। আর মানে? হ্যাঁ, আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে ও বেরোয় গেছে ভোরবেলা। বিকালে আসার কথা বললো কেন তোমাকে? কারণ ও থাকলে যে আমি ওকে যাইতে দিব না, আর ও আমাকে দেখলে ও যাইতে পারবে না। ওইটার জন্য যতটা না হার্ট ব্রেক হয়েছে, যতটা না আমি কাঁদছি, যতটা না কষ্ট করছি, সেদিন আমি তার থেকে বেশি কষ্ট করছি। আমি 3 দিন খাইনি, ও খায়নি 3 দিন। মনে হচ্ছে শুধু শরীরটা আছে কিন্তু আত্মাটা নেই। যাই হোক, শোনো একটা কথা বলি। রাকেশের বাবা বলে হাকিমি এমন একটা জিনিস, এটা বড় বড় যারা তন্ত্র যারা সাধন করে তাদের পাওয়ারফুল তন্ত্র সাধন মানে করতে গেলে, ঠিক আছে, হাকিনীর উপাসনা করতে হয়। হাকিনী হলো কালী ঠাকুরের কোনো একটা বাউন সাউন্ড একটা কোনো কিছু হবে একটা, ঠিক আছে, মোস্ট অফ দ্য মোস্ট পাওয়ারফুল জিনিস। ঠিক আছে, এ যেরকম এদেরকে ভালো জিনিস দেয়, মানে মানে এদেরকে যেরকম পাওয়ার দেয়, এই যেরকম রাকেশের বাবা কাজ করে যেরকম পাওয়ার দেয়, তো সেগুলা পাওয়ার তো আমাদের উপরে দিলে তো আমরা তো অবজার্ভ করতে পারবো না, না? ঠিক আছে, তো এ সহজে মানে ইসে হয় না। ঠিক আছে, এই দুইটা জিনিসই ইসে হয়, মানে আকৃষ্ট হয়। একটা হলো হিউম্যান ব্লাড মাস্ট অ্যান্ড মাস্ট। সবার আগে শুনবে যত পুরনো তান্ত্রিক আছে তারা দেখবে নরবলি দিত। ঠিক আছে, নরবলি দেওয়ার কারণটাই হলো মানে ওর যে বিষয়টা আছে ওটা হাকিমকে উৎসর্গ করে দেওয়া, ওর প্রাণটাকে, মানে ওর আত্মা, ওর সোলটাকে উৎসর্গ করে দেওয়া। তুমি আমাকে একটা কথা বলে যে এরপর তোমার এক্স গার্লফ্রেন্ডের কি হলো? বলছি, তারপর আস্তে আস্তে ওকে বাইরে নিয়ে যায়, ওকে চেন্নাই নিয়ে যায়, ওর ট্রিটমেন্ট হয়। কিন্তু সব থেকে একটা ভালো জিনিস কি, কোয়েল তারপর থেকে আমাকে খুব পাত্তা দিত এত কিছু হওয়ার পরে। ঠিক আছে, আমি ওকে বলতাম যে আমার সাথে কেন কথা বলছিস, আমার সাথে মিশিস না, আমার সাথে কথা বলিস না, আমি তোর জীবনের অভিশাপ। তখন কোয়েল আমাকে একটা কথাই বলে যে কেন, আমরা তো ভালো বন্ধু হয়ে থাকতে পারি, অসুবিধা কি আছে? এবং অসুবিধাটা তোর সাথে নেই, অসুবিধাটা আছে তোর বাবা মার সাথে, এবং যা হয়ে গেছে এরপরে আর কোনোদিনও তোর সাথে আমার বাবা মা রাস্তাঘাটে দেখলে উল্টো তুই বিপদে পড়বি, আমি বিপদে পড়বো না। তো লাস্ট টাইম একটা ওয়ার্ড আমি কয়েক মাস আমি ওকে বলছিলাম যে তুই কি আমাকে ভালোবাসিস? তো আমাকে বহুত ইনসাল্ট করে দিয়েছিল। রিজেকশন তো অবশ্য রিজেকশন মেনে নিয়েছিলাম আমি, কিন্তু আমি যে এত বড় জিনিসটা যে করলাম, কেন করলাম? রিজেকশনের জন্য করি নাই। কিন্তু ওর বয়ফ্রেন্ড কেন আমাকে আমার মা বাবা তুলে আর আমাদের গরিবত্ব তুলে নিয়ে কেন আমাকে সবার সামনে অপমান করলো? এটার অ্যান্সার দাও। গরিব হয়ে জন্মেছে, এটা তো আমার পাপের না। আমার মা বাবা তুলে নিয়ে কেন ও কথা বলবে? ঠিক আছে, আমি না হয় নাই করতে পারি ওর মতো দামি দামি ব্র্যান্ডেড জিনিস, তাই নিয়ে সবার সামনে ওরকম ভাবে খোটা দেওয়ার তো উচিত না। তো যাই হোক, তো এরপরে কোয়েল লাস্ট অনেক দিন পর, অনেক সময় চলে গেছে, তখন সবকিছু মোটামুটি শান্ত, মোটামুটি কি শান্ত। তখন কোয়েল একটা কথা বলে, তুই কি আজও আমাকে ভালোবাসিস? ওইটার উত্তর আমি আজ পর্যন্ত দিইনি। মানে এত কিছু হয়ে গেছিল তারপরেও তোমার এক্স তোমাকে জিজ্ঞেস করেছিল যে তুই কি আমাকে ভালোবাসিস? তুই কি এখনো আমাকে কেয়ার করিস? কোয়েলকে আমি বলছিলাম তুই আমাকে এই কথাটা কেন বললি? কোয়েল একটা কথা, কোয়েল সবকিছু শোনার পরে, সবকিছু জানার পরে একটা জিনিসই বললো, এরকম পাগলপন সেই করতে পারে যে আমাকে এতটা ভালোবাসে এবং যে আমাকে এতটা কেয়ার করে, যে আমি তোর মতন কেয়ারি এবং
তোর মতো নিচে তোর লাইফে যদি আমি আসি, আমি কোনোদিনও কারো কাছ থেকে পাবো না। ও আমাকে এই জিনিসটা বলছিল। যাই হোক, কিন্তু ওটার উত্তর আমি আজ পর্যন্ত দেখি। আমাকে অনেক কয়েকবার জিজ্ঞাসা করছে। তোমার এক্স কোয়েল কেমন আছে এখন? ভালো। তার কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। দাদা, তুমি কেমন আছো এখন? এখন যদি আমি কেমন আছি যদি বলতে যদি চাও, একটু নিজের সম্পর্কে বলি। অবশ্যই বলো। ভালো একটা বাড়ি বানিয়েছি, একটা 4 হুইলার আছে, মা বাবাকে যতটুকু দেখতে পেরেছি দেখেছি, বাড়ি ঘরে যত ভালো ভালো আসবাবপত্র যত যারা রাখার যতটুকুন পারার ততটুকুন করেছি। নিজেকে মানুষের মতন মানুষ করার জন্য তখন আরো খুব চেষ্টা করেছি, এবং চেষ্টা করার পরে আজকে আমি এক জায়গায় আছি। একটা আমি কোম্পানির নাম নেব না, ভালো একটা পজিশনে আছি, নিজেকে প্রমাণ করেছি। আমি কেন এই জিনিসটা স্বীকার করলাম, ক্ষমা সবাই চাইতে পারে না সবার সামনে, এত বড় সোশ্যাল মিডিয়াতে। ঠিক আছে, আমি তো অস্বীকার করতেছি না, আমি তো স্বীকার করলাম। আমি রিজেকশনে কিন্তু আমি করিনি, আমি রিজেকশন কিন্তু মেনে নিয়েছিলাম। আমার রাগটা কিন্তু তখনও ওইখানে ছিল যে ও কেন আমার মা বাবা আমার গরিবী নিয়ে কেন কথা বললো। জেদটা কিন্তু আমার ওটা ছিল। ঠিক আছে, যাই হোক, তো এটা আমার ভুল, আমি আমার ভুল সংশোধন করছি। আর সেকেন্ড কথা হলো, আমি সবাইকে বলতে চাবো যে এরকম জিনিস এবং এরকম টাইপের না করাই ভালো। শুনতে দেখতে যতটা ভালো লাগে, নিজের লাইফে না আসলে অতটাই ভালো। ঠিক আছে, সায়েন্স বিশ্বাস করে না, কিন্তু ধর্ম ওই জিনিসটাকে বিশ্বাস করে। ঠিক আছে, আমাদের গীতাতে, বাইবেলে এবং কোরআনে সব জায়গায় কিন্তু এই জিন বলো, আত্মা বলো, ঠিক আছে, বা সোল বলো, ঠিক আছে, এগুলোর কিন্তু উল্লেখ আছে। যেরকম ভগবান আছে সেরকম খারাপ জিনিসগুলো আছে। ঠিক আছে, এরা কিন্তু এক্সিস্ট করে এই পৃথিবীতে। তো এটাই ছিল আমাদের এক্সপিরিয়েন্স। যেহেতু সামনে ভ্যালেন্টাইন্স উইক চলছে, তো ব্যাপারটা আরও বেশি রিলেভেন্ট হয়ে গেছে। ইতিমধ্যে যারা প্রেম পরিণয় দিয়ে শেখা খেয়ে গেছেন তারা অবশ্যই এই পন্থাগুলো অবলম্বন করবেন না। আর যারা প্রেম করছে তাদের কংগ্রাচুলেশন। এবং একটা কথা আছে না, যারা থাকার তারা থেকে যাবে এবং যারা যাওয়ার তারা অবশ্যই যাবে। আসলে ব্যাপারটা কিছুটা অন্যরকম, যারা যাওয়ার তারা চলে যাবে, আর যারা থেকে গেছে তারা কিছুদিন নাটক করার পর অবশ্যই চলে যাবে। সো যারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান। সো ঘোস্ট এসএলএম বেঙ্গলের আরও নতুন এপিসোড শোনার জন্য আপনার স্ক্রিনে থাকা ভিডিও বক্সের ডান দিকের অথবা বাঁ দিকের ভিডিও আইকনে ক্লিক করুন।